পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রিয়া রাইমা, দুজনেই উত্তরপাড়ায় থাকো। উত্তরপাড়াতেই আমাদের জন্ম, উত্তরপাড়াতেই বড় হওয়া, সবকিছুই উত্তরপাড়াতে। পড়াশোনা, এমএ পড়াশোনা করতে করতেই হঠাৎ কিছুদিনের মধ্যে আমার একজন ফেসবুকের মাধ্যমে একজনের সাথে পরিচয় হয়, তার বাড়ির লোকের সাথে কথাবার্তা হয়, তার সাথে বিয়ে ঠিক হয়। তো কিছুদিনের মধ্যেই আমার সেখানে বিয়েও হয়। তারপর তার সাথে আমি বাইরে বেড়াতে গেছি, সেখানে গিয়ে জানতে পারি কি তার অনেক মহিলার সাথে সম্পর্ক আছে, কিন্তু আমি নিজে চোখে ধরতে পারিনি। বুঝতে পেরেছিলাম বিয়ের আগে তোমরা খবরাখবর নাওনি? খবরাখবর নেওয়া হয়েছিল, কিন্তু আশেপাশে পাড়াপড়শি মানে যারা আছে তারা সঠিক খবরটা কেউই দেয়নি আমাদেরকে। একটা সন্তানও হয়, আমার একটা 5 বছরের সন্তান আছে, এসছে। বেশ কিছুদিন বাদে মানে আমার শ্বশুর বাড়িতেই আমি থাকা অবস্থাতেই ছোটোখাটো কোনো অশান্তি হতো, আমাকে ওখান থেকে বের করে দেওয়া হতো। বাবার সাথে চলে যেতাম, বাবা নিয়ে যেত আমাকে, থাকতাম ওখানে, আবার বাবা বুঝিয়ে দিয়ে আসতো। বাবা চাইতেন কি আবার মেয়ে সংসার করুক। এই একই জিনিস অনেকবার, বহুবার হয়েছে। লাস্ট বার যখন রাত তখন 2টো, আমার হাজবেন্ড ড্রিঙ্কস করে এসছে, এসে আমার গায়ে হাতও তুলেছে। রাত 2টো বাজে, তখন আমাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বাচ্চাটাও যাচ্ছে বাড়ি থেকে, সেটাই ছিল শেষ যাওয়া, ওই বাড়ি থেকে শেষ যাওয়াই ছিল। তো তারপর হঠাৎ করে একদিন মানে কিছু ক্লু পেয়েছিলাম, তার মারফতে আমরা সাইবার ক্রাইমে গেছিলাম। সাইবার ক্রাইমে গিয়ে এমন মানে জিনিসপত্র দেখতে পাই, হাজারো মহিলার সাথে সম্পর্ক, মানে রীতিমতো এটা ব্যবসা। ব্যবসা মানে এরকম ধরনের মেয়েদেরকে নিয়ে চলে যায় এবং বিয়ে করে এবং পয়সা করে নিয়ে নেয়? না 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 দিদি, রীতিমতো ছবি ফটোশুট করে, ভিডিও ব্যবসা, ভাইরাল, সেইগুলো আবার সেগুলো শেয়ার করছে, সেখান থেকে সাবস্ক্রিপশন দিচ্ছে, এই রকমের ব্যবসা। এবং আমাদের ঠাকুরের দয়ায় বাবার আর্থিক অবস্থা ঠিকঠাক, সচ্ছল ভাবেই আমরা বড় হয়েছি। সেইভাবে আমাদের ব্ল্যাকমেল করা হতো বাবার কাছে, মানে আমাদের রীতিমতো ফতুর করে দেওয়ার মতন করেছিল। আমার বাবার ব্যবসায় ঢুকে রীতিমতো লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তারপরে কি হলো রিয়া? তারপরে বেরিয়ে আসতে পারলে? যেই দিন লাস্ট আমি ওই রাত 2টোর সময় বাড়ি থেকে বের করে দিল, সেই দিন আমাকে বাবা নিয়ে চলে এলো। সেই যে আমি এসছি, স্টিল আজও আমি এখানেই আছি, মা বাবার কাছে, উত্তরপাড়াতেই আছি। যোগাযোগ রাখে না? যোগাযোগ কোনো রাখার চেষ্টাও করেনি, মানে শুধু আমার সাথে কেন, আমার ছোট্ট মেয়ে আছে তার সাথেও কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি, দেখতেও চাইনি। তাই এখন আমরা প্রশাসনের সাহায্য নিয়েছি। কোনো টাকা পয়সা কিচ্ছু না, শাস্তি চাই। এত কষ্ট দিয়েছে আমার দিদিকে, রাতের পর রাত আমার দিদি কেঁদেছে খালি। শুধু আমার সাথে করলো না, ছোট একটা শিশুকে জন্ম দিয়েও তো ওর সাথেও একটা খারাপ জিনিস করলো। বিয়ের বউ ভাতের ঠিক 3 দিন পর থেকে আমার আরেকটা কথা, আমার নিজের দিদি, জ্যাঠতো দিদির সাথে সম্পর্ক। যখন সাইবার ক্রাইম থেকে আমরা সমস্ত কিছু পাই, সমস্ত মহিলার ছবি পাই, ভিডিও পাই, তার মধ্যে তাদের ছবি পেয়েছি, আমি তাতে কোনো দুঃখ করিনি, কিন্তু তার মধ্যে যখন আমার নিজের দিদি, আমার জ্যাঠার মেয়ের ছবি পাই, সেই দিন মানে আকাশটা ভেঙে পড়েছিল মাথাতে। রাইমার অনেক দায়িত্ব, দিদি, বাবা মা, প্রচুর দায়িত্ব কিন্তু। এবং নিজে যখন সেটেল করবে তখন কিন্তু খুব সাবধানে চিন্তা ভাবনা করে করবে, ভীষণ ইম্পর্টেন্ট। আর সমস্ত আমার দিদি এবং সমস্ত দিদিদেরই বলতে চাই, ভেঙে পড়বেন না কেউ। শুধু ভেঙে পড়বেন না নয়, এবং খুব বুদ্ধি রেখে চলতেও হবে জীবনে। প্রশাসন আছে, মুখ বুঝে সহ্য করবেন না, ওই বাড়িতে বসে মুখ বুঝে সহ্য করবেন না, একদম প্রোটেস্ট করতে হবে। ইউ হ্যাভ টু ফাইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রান্তিকা, স্বস্তিকা, ছোটবেলা থেকে কোথায় বড় হয়েছো? আমরা স্বরূপনগর বসিরহাট, ওখানেই একটা প্রত্যন্ত গ্রামে আমরা 2 বোন ওখানে বড় হয়েছি। আর ছোটবেলা থেকে আমরা খুব দারিদ্রতার সাথে লড়াই করেই 2 বোন এই জায়গায় এসেছি। আমি একজন স্কুল টিচার, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে টিচার, আর আমি নার্স। কেন, মানে ছোটবেলায় খুব স্ট্রাগল ছিল জীবনে? বাবা টিউশনি পড়াতেন আর ওই ধান চালের কাজ করতেন আর কি, মানে কুটিয়ালি করতেন। বাবা মা 2জন গ্রাজুয়েট ছিলেন, কিন্তু চাকরি পাননি। আচ্ছা। তখন অন্য সংস্থানের জন্য আমার বাবা মাকে যা খুশি করতে হয়েছে, আমি ছোটবেলায় সেটা দেখেছি এবং নিজেও সেটা আমি করেছি। শুধু মা আমাকে উৎসাহ দিয়ে যেত যে যেভাবেই হোক তোমাকে ভালো করে পড়াশুনো করতে হবে, পড়াশুনো করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। 3 কিলোমিটার আমি হেঁটে স্কুলে আসতাম, কাদা আর ইটের স্লিপিং হতো। ইতিমধ্যে আমার এমএটা কমপ্লিট হলো, ইতিমধ্যে আমি একজনকে ভালোবেসে বিয়ে করি, বাবা মার সম্মতিতেই করি, কিন্তু সেও বেকার, আমিও বেকার। তখন আমার বোন 9-এ পড়ে। তোমার বোন একদিন বলছে, তো বিয়েটাই তো সব, এই যে মা তোকে এতটা কষ্ট করে পড়াশোনা করে মানুষ করালো, করে তুই কি করলিটা কি?
ওই কথাটা শুনে দিদিভাই আমি আর বর পড়াশোনা করতে শুরু করলাম। 1 বছর 8 মাস পরে আমি আর বর এসছেন, আমার বর দুজনে একই সময় একই দিনে প্রাইমারিতে চাকরি পেলাম, গভর্নমেন্ট চাকরি পেলাম। তো তখন কি তুমি স্বস্তিকা পড়াশোনা করছিলে? স্বস্তিকা পড়াশোনা করছে এবং আমি একদিন বাদে একদিন বাপের বাড়িতে যেতাম। শ্বশুর বাড়ির লোক বলছি এত বাপের বাড়িতে কি করতে যায় ও, সকাল বিকাল দৌড়াচ্ছি, ফোন করলেই দৌড়াচ্ছি। ওর আমার সাথে প্রচন্ড ঝগড়া হয়, মানে পড়াশোনার জন্যই করতো, কিন্তু ওকে আমি প্রচন্ড ভালোবাসি। মানে ছোটবেলা থেকে আমি মাকে তেমন একটা পাইনি, তো ওকেই মানে সব বেশি পেয়েছি। বাবা আমাকে বলে ছেলে নেই তো কি, 2 বোন মানে প্রতিষ্ঠিত হয়ে আজকে আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন ওরা ভীষণ মানে হ্যাপি। দিদিও মানে বারাসাতে এসে জমি কিনে বাড়ি করেছে, মেয়েকে জমি কিনে আমার জন্য আমি বলেছিলাম যে মেয়েকে তো ভালো বড় স্কুলে পড়াতে হবে। আমি যখন বাড়ি যাই মোটামুটি ওখানে আমার হল্ট থাকবেই, আমার মেয়েকে দেখার জন্য হল্ট করে বারাসাতে হল্ট করবে, করে আবার বসিরহাটেও চলে যাবে। এখন তুমি বারাসাত থাকো? হ্যাঁ আমি বারাসাতেই থাকি, মেয়েকে মানুষ করার জন্য। ওর ওই ইন্ধনেই চলে এসছি, এসে আমি সবার কাছে খারাপ হয়ে গেল। বাবা মা শ্বশুর শাশুড়ি বলে কি আমাদের ছেড়ে সবাই চলে গেল। হ্যাঁ, আর স্বস্তিকা এখন বসিরহাটে থাকো? না, আমি এখন বেহালাতে থাকি, আমি বেলভিউ ক্লিনিকের নার্স। ওকে, তাই তুমি এখন বেহালায়, দিদি থাকে বারাসাত, বাবা মা বসিরহাট। শ্বশুর বাড়িতে আমার বড় একাই ছেলে আর একটা দিদি আছেন, দিদি তো দিল্লিতে থাকে। তো শ্বশুর মশাই আর শাশুড়ি মা মাঝে মাঝে আসেন, বাবা মাও আসেন। বাবা মা এত কষ্ট করে তোমাদের দুজনকে মানুষ করেছেন, তোমরা দুজনেই আজ প্রতিষ্ঠিত, সেটাই হচ্ছে সব থেকে বড়। তার জন্য দিদিকে থ্যাংক ইউ বলা উচিত। না দিদি, কিছুই হতো না। না, ছোটবেলা থেকে পড়ুয়া, ও পড়াশোনা করতো, এটা আমি প্রচন্ড পড়তো, ও পড়তো আমি ঘুমাতাম, হয়ে যাবে আমার। ইতিমধ্যে দিদি আমি বললাম না যে 1 বছর 8 মাস আমি বেকার ছিলাম, ওই সময় শ্বশুর বাড়িতে আমি পড়াশোনা করতাম আর খেতাম আর ঘুমোতাম, আর শাশুড়ি মাকে ভীষণ আদর করতো, যত্ন করতো, খাওয়াতো, এটা ওটা বানিয়ে খেয়ে আমি 86 কিলো ওয়েট গেইন করেছিলাম। সেখান থেকে সেটাও বলেছি তুমি মোটা হও না, আর 14 কিলো বাকি রয়েছে 1 কুইন্টাল হতে, তুমি এখনই রোগা হও। শ্বশুর বাড়ির ইনফ্লুয়েন্সে তুমি আজ নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছো। হ্যাঁ, ভীষণ ভীষণ। এটা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই আমাকে হেল্প করেছে। এখন কি স্বস্তিকাকে সারাক্ষণ গাইড করছো? এখন আর ঠিকঠাক পারছি না দিদিভাই, এখন হাতের বাইরে চলে গেছে। কোনো খবর টবর পাও? মোবাইলে কার সাথে কথা বলে টলে? আন্দাজ করতে পারি, কিন্তু ধরতে পারি না, এখনো ধরতে পারিনি। বারাসাত থেকে আর কি করে ধরবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অমিতের সঙ্গে কিভাবে আলাপ সায়ন্তিকার? অমিতের সাথে ইভেন্ট যখন আমরা করি, যে ও কার কাছ থেকে নাম্বার পেয়েছিল আমার, তো আমাকে ফোন করে বলে একটা কাজ আছে করবি। তখন আমাকে দেখেও নি, তো আমি বললাম যে হ্যাঁ করবো। এটা মানে আজ থেকে অনেক মানে প্রায় 15 বছর আগে সব হয়েছে, যে ঠিক আছে তাহলে একটা কাজ কর, এখানে যেতে হবে, তুই ডাইরেক্ট পৌঁছে যাবি, যা পেমেন্ট আছে পরে আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তো সেখান থেকে যখন পেমেন্ট নিতে যাই তখন আমাদের দেখা হয়। আচ্ছা, তারপরে একসাথে কাজ করা শুরু, সেখান থেকে আমাদের বন্ধুত্ব বাড়ে। অমিত কি করতে সেই সময়? আমারও জার্নি ওর মতোই ছিল। আমি ফার্স্ট যখন ইভেন্ট স্টার্ট করি প্রমোশন, তখন লিফলেটিং করতাম একটা কোম্পানির হয়ে করে। তখন আমার একটা সময় রিয়েলাইজ হয় যে একা কাজ করে লাইফে সাকসেসফুল হওয়া পসিবল না, আপনাকে কম্পাউন্ডিংয়ে আসতে হবে, মানে 10টা লোককে দিয়ে কাজ করতে হবে। নিশ্চয়ই। তখন আমি কোঅর্ডিনেটিং স্টার্ট করি। ওই সময় আমরা একসাথে কাজ করি। 2010-এ আমার যে মাল্টিপল ক্লায়েন্ট ছিলেন, ওখানে একটা ড্রিঙ্কের কোম্পানি ছিল, ওখানে আমি জব অপরচুনিটি পাই। তো 2010-এ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, আমি ওখানে চাকরি জয়েন করি। আর চাকরি জয়েন করাতে আমি কর্পোরেট ওয়ার্ল্ড দেখতে পারি। তো আমি কাজে এত ফোকাসড হয়ে যাই যে আমি ইভেন্টটা ছেড়ে দিই। আচ্ছা, ইভেন্টটা ছেড়ে ওর সাথেও ডিটাচ হয়ে যাই। আচ্ছা, ইয়েস। তো তারপর এমএনসিতে চাকরি করে আবার একটা অন্য এমএনসি ম্যাকেইন বলে যে ফ্রেঞ্চ ফ্রাই বানায়, ওখানে জয়েন করি। তখন ওর সাথে আবার আমার আলাপ হয়। মিনওয়েল যে ওর বাবার যে ট্র্যাজেডি যা হয়েছে আমি জানতামও না। তখন আমাদের মনে হয় আমাদের মাইন্ডসেট এক, কেন যখন আমরা স্টার্ট করেছিলাম না তখন এজ কম ছিল, উই আর 16-17 ইয়ার্স এজ। তখন ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে, টাকা লাগবে ওইটুকু বুঝতাম, তো তার ইনডেপথ কি আছে তা জানতাম না। নিশ্চয়ই। তো আমার সাথে ওর না হয়তো প্রত্যেকটা জায়গা এক ছিল না, কিন্তু স্ট্রাগল দুজনেই করেছি, তো মাইন্ডসেট আমাদের ম্যাচ করে যায়। এখনো বিয়ে হয়ে গেছে, কোনো প্রেশার নেই, ডিমান্ডিং নেই যে আমার এটা লাগবে, এক্সপেকটেশন সামনে রেখে দেয়। এবার আমার যদি মনে হয় আমার পকেট সাইজ অ্যাফোর্ড করতে পারছি, তাহলে আমি দিই, নাহলে দিই না। তাতে কিন্তু ওর জন্য কোনো পেন দেয় না। দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ ইট। একদম সেটাই হওয়া উচিত। হতে পারে এই একটা কারণ, ওয়ান অফ দি মেইন রিজন আমি ওকে বিয়ে করেছি। আচ্ছা,
ফ্ল্যাটটাকে গোছানো, কোথায় কি যাবে একদম সব ওর ইনিশিয়েটিভ। Interior-টা। আমি 1% কোনো আমার কন্ট্রিবিউশন। খুব সুন্দর ফ্ল্যাট। পুরো এটা আমরা নিজেরা সাজিয়েছি। কতদিন নিয়েছো এটা? এটা 3 বছর। মানে এটা নেওয়ার পর তোমরা বিয়ে করেছো? ইয়েস ইয়েস। এটা খুব বুদ্ধিমানের কাজ আমার করেছো। স্বপ্ন ছিল যে নিজের বাড়ি গাড়ি না হলে আমি বিয়ে করব। বাহ রে বাহ। তোমার বড় একটা খুব দামি কথা বলেছে, তোমার কোনো ডিমান্ড নেই, তা সেটার কি সুযোগ নাই অমিত? একদমই ডিমান্ড নেই। স্পেশাল ডে গুলোতে কিভাবে কাটাও তোমরা? প্রচন্ড ভালো। যেরকম আমাদের প্রথম অ্যানিভার্সারিটা আমরা বাইরে কাটিয়েছি। দার্জিলিং হচ্ছে আমার প্রাণ। আর তার একটু আউটস্কার্টসে অহলদারা বলে যে জায়গা আছে, আমরা ওখানে কাটিয়েছি। আমার বার্থডে মানে বড় করে সেলিব্রেট করা, নিজের বার্থডে করুক না করুক, আমার বার্থডেটা তোমার বার্থডেটা বড় করে সেলিব্রেট। আমি হয়তো ওকে কোনোদিনও বলেছিলাম যে আমি এটা নেব, ও ওটাই নিয়ে চলে এলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ভোটে জিতেছে বলে তো বাড়াবাড়ি করার কি হচ্ছে? জিতেছে বলে কি আলাদা করে হাত পা গুজিয়েছে? আমি কিন্তু তোকে এক সেকেন্ড। না না, তা হয়তো বেরোয় না, কিন্তু মাথাটা তো উঁচু হয়। আর গৌরী জিতে তো ভালোই হয়েছে। এই রাজনীতিতে ভালো মানুষ, সৎ মানুষের খুব প্রয়োজন। শৈলমাও অসৎ নন। শৈলমা জিতলে মানুষের জন্য খুব ভালো কাজই করত। আর গৌরী ওর ভালো মানুষই ইমেজের ক্যাশ করেছে, আর কিচ্ছু নয়। কি বলতো মুক্তা, ইমেজটা না এমনি এমনি হয় না, সেটাকে তৈরি করতে হয়। গৌরী ওই বস্তিবাসীদের জন্য যা যা করেছে, গরিবদের জন্য যা যা করেছে, মানুষেরা সেই কারণেই ওকে ভোটটা দিয়েছে। আর দেখো, তুমি গৌরীর বিরুদ্ধেই বা কেন যাচ্ছ? এই জয় কিন্তু গৌরীর ন্যায়ের জয়, গৌরীর সততার জয়। মুক্তা, তুমি প্লিজ গৌরীর সাথে এভাবে কথা বলো না। আচ্ছা, এইসব কথাবার্তা না হয় পরে হবে, এই খুশি দিনে একটু মিষ্টিমুখ হয়ে যাক। আগে গৌরী, হ্যাঁ আগে গৌরী খাবে। তোমরা সবাই না, আগে তুমি। আইশান বলো। একটু গৌরীকে ফোনটা দে না। অন্য হ্যাঁ দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। গৌরী, এই যে তোমার বর ফোন করেছে, কংগ্রাচুলেট করবে। নাও নাও কথা বলো। ডাক্তার বাবু যাও যাও। বলো ডাক্তার বাবু। কংগ্রাচুলেশনস গৌরী, এই বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য তোমায় অনেক অনেক শুভেচ্ছা। শোনো, এসব কনজুলেশন না ফোনে দিলে হবে না, সামনে এসে দিতে হবে। ও ডাক্তার বাবু, তুমি নেই বলে আমার একদম ভালো লাগছে না গো। কেন, তুমি খুশি নও? খুশি, কিন্তু তুমি থাকলে যতটা খুশি হতাম ততটা খুশি হতে পারছি না গো। আরে বাবা, আমি তো সবসময় তোমার পাশেই আছি, আর টিভি দেখেও তো আমি তোমার খবরাখবর রাখছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার ফোনে ফোন করলে না কেন? আরে বাবা, তুমি এখন ভিআইপি গৌরী, তোমার কি আর এখন ফোন ধরার সময় আছে? এখন মিটিং, মিছিল, টিভি বাইট, তোমায় কত কি দিতে হবে। শোনো, এরকম কথা বললে না আমি তোমার সাথে কথাই বলবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে গৌরী, ঠিক আছে, এর পরের বার ফোনটা তোমাকেই করবো, কেমন? আচ্ছা গৌরী, এখন ছাড়ি। ও ডাক্তার বাবু, কবে ফিরবে বলো না, এখনো কাজ শেষ হয়নি। খুব শিগগিরই ফিরবো গৌরী। আর একটা কথা জানো তো, যে বিরহে ভালোবাসার টান বাড়ে। বাবা, তুমি এরকম কথাও বলতে পারো? সব সময় তো খালি গম্ভীর গম্ভীর কড়া করে কথা বলো। পারি গো পারি, সব পারি। আচ্ছা এখন ছাড়ছি, কেমন? সাবধানে থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
আমি বলেছিলাম না মা কখনো অন্যায়কে মেনে নেবে না। হ্যাঁ, অন্যায়কে মেনে নেয়নি তো, তাই তো এবার ভোটে জিতলো কে? এবারে ভোটে জিতলো কে? এবারে ভোটে জিতলো কে? হ্যালো ঈশান, আর তোমাকে খুব মিস করছি আমরা। হোয়াট? কি বলছো কি? ঈশান কোল্যাপস করে গেছে মানে? তুমি একটা কাজ করো, ট্রিটমেন্ট চালু রাখো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি বেরোচ্ছি। শুরু করে আমাকে একটু বেরোতে হচ্ছে। অন্তত একটু খাবারটা তো খেয়ে যেতে হবে। আচ্ছা একটু থাক, আমি বরং লুচিটা ভেজে আনছি। এক সেকেন্ড, আই হ্যাভ টু রান, ইটস অ্যান এমার্জেন্সি, প্লিজ আমাকে যেতেই হবে। এভাবে মুখে কিছু না দিয়ে চলে যাবে? রাস্তায় আমি যেতে যেতে কিছু একটা খেয়ে নেবো না? সব সমান, সব সমান, ওর ভাই একেবারে সমান। এইসব ব্যাপারে সব সময় তাড়াহুড়ো, কিছু বলতে পারবে না। দিদি বলছি কি, শোনো না, আমি তোমাকে বলে বোঝাতে পারছি না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। যাই আমি, তুমি তো দেখছিলে আমি এনজয় করছিলাম। আমি ও অর্ণব দাদা, সবার মাঝখান থেকে এভাবে চলে যাবে, একটু থেকে গেলে হতো না। আজ সম্ভব নয় রে গৌরী, আজ। আচ্ছা ঠিক আছে, ঈশান ফিরে আসুক, আমরা সবাই মিলে না হয় সেদিন ওই জমিয়ে পার্টি করব, ঠিক আছে? আমি বেরোলাম আমি। মুশকিল বলে কিছু, ছেলেটা কিভাবে চলে গেল? চলে গেছো, ভালোই হয়েছে। মানে নিশ্চয়ই ওর কোনো এমার্জেন্সি আছে, ওকে দেখেই মনে হচ্ছিল খুব টেনশন আছে। ডাক্তার মানুষ তো হতেই পারে, তাই না? আচ্ছা ডাক্তারবাবু যেদিন ফিরবে সেদিন অর্ণব দাদাকে ডেকে নিলেই তো হলো। মানে সেই দিন, সেটা তো ভবিষ্যতের কথা, তাই না? আজকে কি হবে? আজকের লুচিগুলো কোথায় গেল? যার জন্য তো খাটলাম। তুই কিছু বলবি না বল? খিদে পেয়েছে তো? খিদে পেয়ে গেছে। হ্যাঁ খিদে পেয়েছে আমাদের। লুচি 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 লুচি। শান্ত হও, আমি এক্ষুনি ফিরে আসবো। কি কাণ্ড করো! এদিকে আয় না। কি হলো? কিসের আওয়াজ হলো? মনে হচ্ছে মন্দির থেকে আওয়াজটা এলো, তাই না? হ্যাঁ চলো তো ছোট ঠাম্মি, একবার গিয়ে দেখি। হ্যাঁ চল। কি বাবার মাথার উপরের ঘন্টাটা পড়লো কি করে ভাবে? ও এই আওয়াজটাই তাহলে পেয়েছি। এই রাখ এখানে, রাখ তো, রাখ। ও ছোট ঠাম্মি, এ তো মোটেও ভালো লক্ষণ নয় গো। আমার প্রচন্ড ভয় করছে। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। দড়িটা পুরনো হয়ে গেছে, তাই ভার সহ্য করতে না পেরে ঘন্টাটা নিচে ছিঁড়ে পড়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মুখখানা এরম লাগছে কেন? কে ফোন করেছিল? লয়ার। তোর মোবাইলেও মেসেজ পাঠিয়েছে। সামনের মাসের 8 তারিখ, সে তোর কটা দিনই বাকি, আর তারপরে সামনের মাসের 8 তারিখ। গ্রেট। উফ, সকলের মুক্তি। নীল, আজকে সকালে মিস্টার সিনহার মেসেজটা পাওয়ার পর আমার যে কি আনন্দ হয়েছে আমি তোমায় কি বলবো। আমাদের সকলের উপর থেকে একটা পাথর নেমে যাবে, বিশেষত তোমার উপর থেকে। মেয়েটা তো একটা দুর্গ্রহ, তার ডালপালা ছড়িয়ে আমাদের এই পরিবারের উপর একটা কালো ছায়ার মতন হয়েছিল সে। ব্যাস,
8 তারিখে গিয়ে একটা ছোট্ট সই আর সব শেষ। কি সহজ না ভাবি সবটা। আরেকবার ভেবে দেখবি সবটা। না বাপি, আর না। যে পথে এতদিন চলছিলাম না, সেই পথে অনেক কাটা, অনেক যন্ত্রণা। চলতে গেলে একেবারে ক্ষতবিক্ষত হয়ে যেতে হয়, অনেক রক্তপাত। আর না বাপি, আমি এখন শুধু আমার গান নিয়ে থাকতে চাই। আমার পড়াশোনা আর আমার গান, আর কিছু। পারবি সারাটা জীবনেই নিয়ে থাকতে? কেন পারবো না? তুমি তো আছো আমার সকল দুঃখের কান্ডারি, সকল সুখের ভান্ডারি। ভাবি, আমি যদি কখনো বলি না যে আমি দুর্বল হয়ে পড়ছি, বা ধরো বললাম যে আমি আবার ফিরে যেতে চাই, তুমি না আমাকে যেতে দিও না। এভাবে শক্ত করে ধরে রেখো, আমাকে ওই ভুলটা আর করতে দিও না। জানি আমি হয়তো দুর্বল হয়ে পড়বো, বা বলবো আমার কষ্ট হচ্ছে, তবু তুমি আমাকে আর যেতে দিও না। হস্ত নদীর পারে ভালোবাসা শিখে কেউ ছেড়ে দিতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো রূপের থেকে অনেক ছোট, তার মানে ওর কলেজের বন্ধু না? তাহলে ওর সঙ্গে তোমার আলাপটা হলো কোথায়? অবশ্য তোমাকে দেখে তো খুব একটা নাইট ক্লাবে যাওয়া মেয়ে বলেও মনে হয় না। আমি নাইট ক্লাবে যাইও নি কখনো। কেন, নাইট ক্লাবে না গেলে কি রূপের সঙ্গে আলাপ হতে পারে না? না না, তা বলছি না, তবে রূপের নাইট লাইফটা তো বেশ হ্যাপেনিং। এই তুই চুপ কর তো, বেচারি ঘাবড়ে যাবে। তা তুমি বললে না তো তোমার সাথে রূপের পরিচয় কোথায় হলো? একটা রেস্টুরেন্টে। আমার বন্ধুরা আমার বার্থডের একটা ছোট সেলিব্রেশন করছিল, রূপ ওখানে ছিল, ও নিজে থেকেই এসে জয়েন করেছিল। আর ব্যাস, তুমি প্রেমে পড়ে গেলে। আচ্ছা, কালকে আমি আসার পরেই তোমরা সবাই চলে গেলে কেন? বিয়ে বাড়ি তো একদম ফাঁকা হয়ে গেছিল, কেউ ছিল না। সে শালু আন্টি আমাদের যেমন আসতে বলবে আমরা তেমনই আসবো। এই রূপ কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি জানি না। সে কি তোমার বর আর তুমি জানো না সে কোথায়? ও কি কালকের পর আদৌ বাড়ি ফিরেছে? কি এমন বললাম যে রূপ এত রেগে গেল আমার উপর? সকাল থেকে ফোনটা ধরছে না, কেন এরকম করছে? আমার কেমন ভয় করছে। রূপ, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার মা তখন থেকে ফোন করছে, তুমি ধরছো না। তোমার বউ ফোন করছে। ড্যাম ইট, কে বউ? রূপ চ্যানেলে সব বউ ফোর মানে না, কাউকে কেয়ার করে না। ওর জন্যই তো যতই কৃচ্ছ সাধন করা। ওর লাইফ কৃচ্ছ সাধন করতে হবে ওর জন্য। আমার ড্যাডটা না একেবারে বাম্বু দিয়ে দিল। রূপ সান্যালকে জব্দ করা তো? আমি তোমাকে বলছি না, আমি আমার ড্যাডকে জব্দ করে দেবো। সুকান্ত সান্যালের প্রেস্টিজ একেবারে টাইট করে দেবো আমি। ওর ছেলের রিসেপশনে অনেক লোকজন আসবে, কিন্তু বরই তো যাবে না। এবার দেখি
দেখি তখন কি করে সুকান্ত সান্যাল, কি করে নিজের প্রেস্টিজ বাঁচায়। রূপ, কাল রাত থেকে তুমি কিন্তু এখানে রয়েছো, তোমার বাড়িতে তো চিন্তা করছে নিশ্চয়ই। এই তুমি কি আমাকে চলে যেতে বলছো? তোমার যা রেট তার ডাবল রূপ চিরকাল দিয়ে এসেছে, আর এখন তো কে ফোন করছে আবার? কাম অন, কথা বলো, ওয়ারিড হয়ে আছে নিশ্চয়ই। এই ইউ শাট আপ, যেখানে আছো সেখানেই থাকো, বেশি জ্ঞান দিতে এসো না। ডোন্ট বি সিলি রূপ, তুমি বাড়ি থেকে বেরিয়ে কি করবে? তোমার বাবাকে খেপিয়ে কি তোমার কোনো লাভ আছে? আফটার অল তোমাকে ওখান থেকে টাকা বের করতে হবে। তোমার বাবার বিজনেস কিন্তু তুমি কোনোভাবেই হাতছাড়া করতে পারবে না। কেন? হাতছাড়া হলে কি তুমিও পাত্তা দেবে না? ধরো ধরো, কথা বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিবানী, মুইঠাটা আর মাটনটা নিয়ে চলো। বাহ, চমৎকার। তাই পার্শে মাছের ঝালটা বুঝি কৌশিকী মুখার্জি রেঁধেছে? তা তোমার কি মনে হচ্ছে সীমন্তিনী? না, বাড়ির পাচকরাও তো এইভাবে রান্না করতে পারে। মানে রাঁধুনি আর কি। তুমি যে এত ভালো রান্না করেছো এটা তো ভাবতেই পারছি না। সিরিয়াসলি খুবই ভালো খেতে হয়েছে। আচ্ছা, এই স্যালাডগুলো কে ড্রেসিং করেছে? কৌশিকী নিজের হাতেই করেছে। তোমরা আসছো বলে ও নিজের হাতেই স্যালাডটা ড্রেসিং করেছে। বাহ, সত্যি সত্যি তাই নাকি কোন রেস্টুরেন্ট থেকে শেফকে নিয়ে এসে তাকে দিয়ে রান্না বান্না করিয়ে ড্রেসিং করিয়ে? বহু বছর আগে তোমাদের বাড়ির দরজা থেকে ফিরে আসার সিদ্ধান্তটা যে ভুল ছিল না, সেটা তোমাদের মানসিকতা দেখে বোঝা যাচ্ছে। রান্না খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর আমি জানি তুমিই রান্না করেছো। তুমি কি করে বুঝলে? তোমার হাতে হলুদের দাগ এখনো লেগে আছে। হ্যাঁ, বাড়ির বাচ্চা মেয়েটাকে দেখো, কত ইন্টেলিজেন্ট। এ নাও, মুইঠাটা খেয়ে দেখো, একটু অন্যরকম ভাবে বানিয়েছি, নতুন প্রিপারেশন। আর এদিকে বাড়ির বউদের দেখো, নির্বোধ বললেও বোধহয় নির্বোধরা লজ্জা পাবে। তুমি কিন্তু আমাদের ইনসাল্ট করলে। প্লিজ সুরেন্দ্র, খেয়ে নে। দেখ, তোরা বলেছিস বলে কৌশিক এত কষ্ট করে রান্নাগুলো করেছে। তাই নাকি? তাহলে কি ওকে রান্না করাবার জন্য এবার থেকে ধর্নায় বসতে হবে আমাদের? এরকম রাঁধুনি পেলে তো হাতা খুন্তি সব ছেড়ে ওকে বলবো তুমিই রান্নাটা করে দাও। করতেই পারি, যদি তোমরা আমার ব্যবসাটা সামলাতে পারো। ম্যাডাম সীমন্তনী, আমি যে টাকাটা আর্ন করি সেই টাকাটা আর্ন করলে অন্য পরিবারের লোকেরা না মাথায় তুলে রাখত। তাও তো আমি সংসার করতে যাচ্ছি, তবে যাচ্ছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৃষ্ণমূর্তি তো ফিরে এলো, কিন্তু কিভাবে ফিরে এলো এটা তো জানতে পারলাম না। অপরাধী কে ছিল? কে সাজা পেল? মানে সাজা পাবে, এবং সেই জন্যই মূর্তিটা অপরাধীর চোখের সামনে ফিরিয়ে দেওয়া। দেখবেন সে বাপ বাপ বলে সত্যিটা সবার সামনে স্বীকার করে নেবে। হ্যালো হ্যালো, বলছি এক্ষুনি কার্তিক আর আরাধনা বেরিয়ে গেল বাড়ি থেকে। কার্তিক এসব কি বলছে? কি বলছে কি এসব? কার্তিক কেন? কি বলছে? তুই কি বুঝিয়েছিস ওকে? কি বুঝিয়েছিস তুই? বলছে এতদিন পরে নাকি ও সিদ্ধারাসা করতে শিখেছে, ও নাকি অনেক কষ্টে ভয় কাটিয়েছে। কার্তিক কোথায় গেছিল? আমাদের বাড়িতে এসেছিল। সে কি? ও আরাধনাকে নিয়ে বেরিয়ে গেছে জগদ্ধাত্রী। কি বলছিস তুই? এই রাত্রিবেলা ও আরাধনাকে নিয়ে কোথায় যাবে? আর কালকে সকালে তো স্টেটমেন্ট দেওয়ার কথা। তুই কেন স্টেটমেন্ট দেওয়াচ্ছিস? তুই কেন বুঝতে পারছিস না ছেলেটা মরে যাবে? কার্তিক মরে যাবে, তার সাথে আরাধনাও। তুই কেন বুঝতে পারছিস না যে একবার আরাধনাকে কিডন্যাপ করা হয়েছিল, আবার যদি ওর সাথে কিছু হয় তার দায়কে তুই নিবি নাকি? শাট আপ, জাস্ট শাট আপ। কি বলছিস? কিডন্যাপ হয়েছিল? কিডন্যাপ যেমন হয়েছিল তেমন উদ্ধারও তো হয়েছিল নাকি? জ্যাস সান্যাল যখন আছে তখন কার্তিক কিংবা আরাধনাকে কেউ ছুতে পারবে না। আই প্রমিস, তোকে আমি প্রমিস করলাম। হ্যালো, আচ্ছা কৃষ্ণমূর্তি তো ফিরে এলো, কিন্তু কিভাবে ফিরে এলো এটা তো জানতে পারলাম না। আচ্ছা বলি ব্যাপারটা কি বলুন তো? আপনি কে বলছেন? আমি বৈরাগী বাড়ি থেকে ম্যানেজার বলছিলাম, আমার সঙ্গে রূপরঞ্জন দাও আছে। আচ্ছা একটা জিনিস বুঝতে পারছি না, এই মূর্তিটা ভোজবাজির মতন উবে গেল আবার ফিরেও এলো, অপরাধী কে? আচ্ছা কার সাজা হলো? আমাকে ফোনটা দাও তো। আপনি কি জ্যাস সান্যাল বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আমি বুঝতে পারছি না এটা ঠিক কি হলো। কোনটা বলুন? মূর্তি ফিরে এলো, আসনে উপবিষ্ট হলো, কি করে সম্ভব হলো? আমরা কিছুই বুঝতে পারছি না। অপরাধী কে ছিল? কে সাজা পেল? সাজা এখনো পায়নি অপরাধী। মানে? সাজা পাবে, এবং সেই জন্যই মূর্তিটা অপরাধীর চোখের সামনে ফিরিয়ে দেওয়া। দেখবেন সে বাপ বাপ বলে সত্যিটা সবার সামনে স্বীকার করে নেবে। অপরাধটা কে করলো? দাদা? সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত ধরে নিন না স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি নিজে নিজেই ফিরে এসছেন তার আসনে। তাকে হরণ করবে কে? যিনি স্বয়ং গোটা বিশ্বকে রক্ষা করেন। এরকম কি হয় কখনো বলুন? আপনি আপাতত ফোনটা রাখুন, শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে ভজনা করুন, দেখবেন মনে শান্তি পাবে। ফোনটা রাখুন, বাকি কথা পরে হবে। গুড নাইট। কি বললো? বললো ক্রমশ প্রকাশ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো দেখি রান্না করছো। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আপনি যখন বলেছেন আমি রান্না করে দেব। শোন, আজকে আজকে একটু মাংস রান্না করে দিবি? তুমি মাংস খাবে? আচ্ছা ঠিক আছে, দেখি বাড়িতে মাংস আছে কিনা, নিশ্চয়ই করে দেব। ও কি কথা, মাংস রান্না করে দিবি, মাংস খাবে? এই যে বৌমা, খাওয়াতি না ও নোলা তুমি বাড়িয়ে দিয়েছো। এই মাংস খাবি বলি? আমাদের বাড়িতে কদিন মাংস হয় রে? হ্যাঁ, মাসে কবার মাংস হয় আমাদের বাড়িতে? না না না, শেষে কি হবে জানো? ওই সংসার খরচ সামলাতে না আমার জীবন আনতে হবে গো। মা, আপনার মেয়েটা কিন্তু অসুস্থ, ওর জন্য তো একটু আলাদা করে রান্না করে দিতেই পারি। কি হয়েছে, 2 টুকরোই মাংস রান্না করে দেব। ওর হাড়ে কিন্তু জোর নেই, ডাক্তারও বলেছে। বাইরে থেকে দেখতেই এরকম, ভেতর ভেতর তো কিছুই নেই। আর পুতুলদি তো সব খাবার খেতেও পারে না, বারণ আছে। ওর জন্য না হয় 2 টুকরো মাংস রান্না করে দিলাম।
আপনার ছেলেদের শরীরে তো তেমন কোনো সমস্যা নেই মা। আমি বলছি ওর জন্য আমি আলাদা করে রান্না করে দেব, কেউ জানতেও পারবে না। কে ভালো, আমার বউ খুব ভালো, সোনা বউ আমার। একজন জানিস তো আমি তোমাকে কত ভালোবাসি, সোনা বউ। এই জন্য বলছি তুই আমাকে ছেড়ে কন্টিনিউ করতে যাবি না, ঠিক আছে? কখন যাবি না। আর শোন, যদি তোর কখন মনে হয় যে তুই চলে যাবি, তাহলে আমার বিয়ে দিয়ে তারপর তুই যাবি যেখানে ইচ্ছে। বলে বিয়ে দিয়ে বেতে যে কত সুখ, কত সুখ যে হয় মেয়েদের বেতে, বুঝবে তখন বুঝবে। আমার আর কি, আমার তখন আরো আর এক ঝামেলা বাড়বে, উপদ্রব বাড়বে। ও মা, তাই বলে কি আমার বিয়ে তুমি দেবে না? মায়ের উল্টোটাও তো হতে পারে, এমনও হতে পারে পুতুলদির যার সাথে বিয়ে হলো সে পুতুলদিকে খুব ভালোবাসবে। সব সময় যদি আমরা নেগেটিভ ভাবি, ভালোটা তো ভাবতেই ভুলে যাব। পুতুলদির এমন একটা বিয়ে হবে যে স্বামী পুতুলদিকে খুব ভালোবাসবে, ভালোবাসায় ভালোবাসায় একেবারে ভরিয়ে রাখবে পুতুলদিকে। সুখের সংসার হবে। আমি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি, আর আমার মনও তাই বলে মা, পুতুলদির এরকমই একটা বিয়ে হবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বৌমা, তাই যদি হয় তাহলে আমি আমার জগৎ তারিণী মাকে শতপদ্ম দিয়ে পুজো দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে তো কেউ কোনোদিন বের করতে নিয়ে যায়নি কো, আমি হাবলি বলে। মাও কোথাও বের করতে যায় না আমার জন্য, বাড়িতেই থাকে না সারাক্ষণ। কিন্তু তুই আমাকে কত ভালোবাসিস, কত বের করতে নিয়ে যাস। আমার মাথায় একটু দুঃখ হয়, কিন্তু আমার মাথা তো জানে যে আজকে আমরা যাচ্ছি। কিন্তু তোমার বর কি হবে? তোমার বর তোমার গুণ তো দেওর এলো বলে এসেই না একদম সারে মতো চিৎকার করবে। হ্যাঁ, তোমার বর যত না চিৎকার করবে, তোমার দেওর তার থেকে বেশি চিৎকার করবে। করুক চিৎকার। শোনো, আমাকে নেমন্তন্ন করেছে আর তোমাকেও যেতে বলেছে। তুমি আর আমি যাব। আমার বন্ধুর বোনের বিয়ে, ওর বোনকে না আমি খুব ভালো করে চিনি। আর তাছাড়া ওখানে আমার সব পুরনো বন্ধুরা আসবে, সবার সাথে দেখা হবে। আমি তো এখানে কোনো বন্দি জীবন কাটাচ্ছি না যে কোথাও যেতে পারবো না। আর তোমার ভাই যদি একটু ভদ্র সভ্য হতো তাহলে ওকেও নিয়ে যেতাম, কিন্তু ও তো সেরকম মানুষ না। দেখলেন আমার বন্ধু এলো, কেমন ব্যবহার করলো, তারপর ওকে ওখানে নিয়ে যাব? কোনো মানেই হয় না গো। যা বলেছিস একদম ঠিক কথা বলেছিস। সে যাই হোক, বাদ দে। তোকে কিন্তু আজকে খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাল চুকচুকে শাড়ি পরেছো তুমি, তারপর চুলটা কেমন খোপা করেছো, তারপরে কান পেতে কেমন সুন্দর করে খোপা করেছো, সুন্দর করে কপালে টিপ পরেছো, খুব ভালো লাগছে। কিন্তু চুলে একটা ফুল লাগালে সুন্দর লাগবে। আমাদের বাগানে গোলাপ গাছে গোলাপ ফুল হয়েছে, আমি নিয়ে আসছি। এই নিয়ে আসছি মানে? শোনো, এসব কিছু লাগবে না, ছাড়ো তুমি। কেন ছাড়বো আমি? ছাড়া কোন প্রশ্নই উঠছে না। কত সুন্দর করে সেজেছিস তুই, কত মিষ্টি লাগছে দেখতে। এমন করে এখন বাড়িতে রোজ সেজে গুজে থাকবি? হ্যাঁ, বাড়িতে সেজে থাকবো? হ্যাঁ থাকবি।
আচ্ছা কে দেখবে আমাকে? কেন? আমি তো মনীষী আছি না, আমি দেখবো। তা ঠিক, তুমি মানুষ নেই কথা তো আমি বলতেই পারি না, তুমি হলে সব থেকে বড় মানুষ। কিন্তু শিমুল, আজ তো অনেক রাত হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে, তাই না? তাহলে আমি একটা কাজ করব, ওখান থেকে না তোদের বাপের বাড়িতে চলে যাব। হ্যাঁ, ওইটা তো কাছে, বাপের বাড়িতে যাব, আজকে রাত্রিটা থাকবো, কাল সকালে চলে আসবো। না পুতুলদি, আমি আমার বাপের বাড়ি যাব না। শিমুল, নিজের মার উপরে অভিমান করতে আছে? করতে নেই বাবু, করতে নেই। শোনো, নিজের মা, নিজের দাদা, বৌদি, এরা তো তোমার সবাই নিজের লোক। ওরা যাই করুক না কেন, সব শেষে কিন্তু ওরা তোমার আপনজন। না গো পুতুলদি, না, আমার কোনো আপনজন নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভালো নেই মিতুল মা, এখানে সবাই আমার কাছ থেকে কিছু না কিছু লুকোচ্ছে, কেউ আমাকে কিচ্ছু বলছে না। আর তোকে আমি ফোন করছি, তুইও আমার ফোন ধরছিস না, আমাকে কল ব্যাকও করছিস না। কেউ বলছে না কাকিমণি কোথায় আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিতুল মা, কি হয়েছে আমাকে বল না, তুই অন্তত বল কি হয়েছে। সোহাগ, আমি তো বললাম তুমি এত কিছু ভেবো না। গুগলি, তুই একটা বড় জাহাজ নিয়ে এখন সমুদ্রের মাঝপথে আছিস। কখনো বড় ঢেউ আসবে, কখনো ছোট ঢেউ আসবে, কখনো সমুদ্র শান্ত থাকবে, কখনো ঘূর্ণিঝড়ে আবার উত্তাল হয়ে পড়বে। সমস্যা তো হবেই মা, কিন্তু সেই জাহাজ নিয়ে তোকে ভেসে থাকতে হবে। যাত্রা শুরু সবাই করতে পারে, কিন্তু যে শেষ পর্যন্ত ভেসে থাকতে পারে সেই কিন্তু সমুদ্র পেরোতে পারে। বুঝতে পেরেছিস কিছু আমার কথা? আমার দরকার নেই কিছু মিতুল মা, আমি তোর সাথে ফিরে যাব। আমি কিছুদিন ওখানে থাকবো বাড়িতে, আমার ভালো লাগছে না। মিতুল, এরকম বললে কি করে হবে মা? তোর ভবিষ্যৎটাই তো ওটা, তোকে তো এই সংসারে বাকিটা জীবন কাটাতে হবে মা। দেখ, অভ্যেসটা বদলাতে একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। দিদিভাই, আমার মনে হয় তোমার এখন এখান থেকে যাওয়া উচিত। ইনভেস্টিগেশন চলাকালীন সময় তুমি এখানে থাকলে ভবিষ্যতে আঙুলটা কিন্তু আমাদের দিকেই উঠবে। দাদাভাই নিচে ওয়েট করছে, তুমি এখন যাও দিদি। মিতুল মা, এক্ষুনি তো এলি তুই, কিছুক্ষণ তো থেকে যা, এক্ষুনি কেন চলে যাচ্ছিস? না মা, যতক্ষণ থাকবো তত মন আটকে পড়ে যাবে, কষ্টও তত বেশি হবে। শুধু দেখতে এসেছিলাম তোকে, তুই ঠিক আছিস নাকি। এই যে দেখে গেলাম, একটু নিশ্চিন্ত হলাম। ভালো থাকিস মা। মনোরমা দি, আমি জানি না এই পরিস্থিতিতে কি বলবো আমি তোমায়, তাও বলছি, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। মিতুল, তুমি কোনো চিন্তা করো না, আমি আর তোমার দাদা যখন আছি, আমরা সোহাগকে আগলে রেখে দেব। ভালো কাকি, তুমি অন্তত বলো না কি হচ্ছে এই বাড়িতে, আর কাকিমণির কি হয়েছে? কিছু চিন্তা করো না গুগলি, সময় হলে পরে আমি তোমাকে সব বলবো। এখন তুমি রেস্ট নাও, উঠবে না কেমন? মনোরমাদি, আপনি একটু আমার সঙ্গে নিচে চলুন, কি কি সিজ করা হয়েছে আপনি একবার দেখে নেবেন। চলুন। আচ্ছা মনোরমাদি, আপনাদের বাড়িতে কত সেটের গ্লাস ব্যবহার করা হয়? গ্লাস 2 সেটে। আপনি আমাকে বলুন যে 2 সেটের গ্লাসে টোটাল কটা করে গ্লাস থাকে? 6টা করে। 6টা, দুটো সেটে 6টা, মানে 6 6 12, তাই তো? আপনি একটা কাজ করুন, বাড়ির প্রত্যেকটা কর্নার ভালো করে সার্চ করুন, যতগুলো গ্লাস পাবেন খুঁজে এক জায়গায় জড়ো করুন, প্রত্যেকটা কাউন্ট করতে হবে। যান।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার তো একেবারে দেখছি পুরো কথা বন্ধ হয়ে গেল। এই যে তোমার মা আর কাকি এত এত পুলিশ নিয়ে এলো আমাদের বাড়িতে, আমাদের বিরুদ্ধে নাকি এত প্রমাণ বের করবে, কই কিছুই তো করতে পারলো না। আর করবেই বা কি করে, আমরা তো সত্যি কিছু করিনি। আসল ব্যাপারটা কি জানো, তুমি আসলে অসুস্থ, রুগ্ন। আরে তোমার সত্যি নিশ্চয়ই কোনো রোগ আছে জানো, আর তোমার বাড়ির লোক সেটা লুকিয়ে তোমাকে আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার বাড়ির লোক কিচ্ছু লুকোয়নি, আমার কোনো রোগ নেই, আমি একদমই রুগ্ন নই। মিথ্যা কথা বলছো তুমি, নিজেও একজন মিথ্যুক আর তোমাদের বাড়ির সবাই মিথ্যুক। মুখ সামলে কথা বলো মঞ্জুদি। চোরের মায়ের আবার বড় গলা। খুব শিগগিরই তোমাদের এই মিথ্যেগুলো সবার সামনে চলে আসবে, সবাই না জেনে যাবে তোমাদের এই আসল চেহারাটা, যে তোমার যে শরীর খারাপ তার জন্য অ্যাটলিস্ট আমরা কেউ দায়ী নই। সেই রহস্যটাই তো উদ্ধার করতে পারছি না। কোনো খাবারে কোনো কেমিক্যাল, কোনো পয়জন কিচ্ছু নেই, তাহলে হলো কি করে? কিন্তু চন্দ্রানিধির স্টমাকে তো পয়জন পাওয়া গেছে। ওই বাড়ির কেউ যদি বিষ না দেয় তাহলে কি মাঝখান থেকে অন্য কেউ বিষ দিয়ে? না কলি দিদি, ওই বাড়িতেই কিছু সমস্যা আছে। চন্দ্রানিধি আমাকে কিছু বলতে এসেছিল আর বারবার করে বলার চেষ্টাও করেছিল। কি বলছিল দিদিভাই? কি বলছিল আমাকে জানানো হয়নি, অনেক আগেই জানানোর দরকার ছিল। শরবতটা খেয়ে কতটা তুলতেও যাচ্ছিল, কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গেল। মানে খাওয়ার সাথে সাথেই লুটিয়ে পড়ল। কিন্তু পয়জনটা অতটাও ভয়ানক নয়। যদি অতটা ভয়ানক হতো তাহলে তো চন্দ্রানিধিকে বাঁচানোই সম্ভব হতো না। আমার মনে হয় বিষটা কেউ আগে থেকেই দিয়েছিল। আগে কোথায় হবে কলিদি? ও বাড়ির বাসনে কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। তুমি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছ অলোকা, তুমি সীতমাকেও নিজের মুখে বলতে শুনেছো ওই বাড়িরই কেউ ওর মায়ের এই অবস্থার জন্য দায়ী। সে আমি শুনেছি, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। সবকিছুর উত্তর আমরা চন্দ্রানিধির কাছ থেকেই পেতে পারি। কিন্তু কালকে তো চন্দ্রানিধিকে ছেড়ে দেওয়া হবে। কালকে ছেড়ে দেওয়া হবে? তার মানে এটাও হাত থেকে গেল? ও বাড়িতে গেলে তো ওই সবার চোখ এড়িয়ে কথা বলা যাবে না ওনার সঙ্গে। মিতুল, আর এত ভেবে লাভ নেই, চলো খেয়ে নে। কি করে খাই বলো তো কলি দিদি? গুগলিটা যে বাড়িতে কি খাচ্ছে কি খাচ্ছে না সেটাও তো বুঝতে পারছি না। কেউ না ওর খাবারেও। অলোকা, আমার সত্যি গুগলির জন্য মন কেমন করছে গো। তুমি দেখলে এই কদিনে মেয়েটার চোখের তলায় কালি পড়ে গেছে। গুগলিকে ওই অবস্থায় দেখে আসার পরে না আমি ভালো নেই গো। দিদিভাই, আমার মনে হয় না যে এত কিছুর পর দাদাভাই তোমাকে ও বাড়িতে যেতে মানা করবে। এখন যা হলো তারপর বেশি করে বারণ করবে। ওদিকে সুব্রতদাও বারণ করে দিয়েছেন আমাকে। কাল আমি ওই বাড়িতে যাওয়ায় সবাই আমাকে যতই বলুক না কেন আমি ভালো করেছি, আমি জানি সবাই ভালোভাবে নেয়নি ব্যাপারটা। মুখ দেখে আমি বুঝতে পারছিলাম। মিতুল, একটা কাজ করলে তো হয়। তুমি যদি গুগলির সাথে লুকিয়ে দেখা করো আর ওই বাড়ির কেউ যদি টেরও না পায়। হ্যাঁ, এটা তো আমি করতেই পারি। আমি দেখতে চাই যে ওই বাড়িতে গুগলিকে যে খাবার দেওয়া হচ্ছে সেগুলোতে কিছু মেশানো হচ্ছে কিনা। আর যদি সত্যি তাই হয় অলোকা, তাহলে যারা যারা এই কাজ করছে মিতুল তাদের কাউকে রেয়াত করবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলি, এটা সঙ্গীতের। সুন্দর, কিন্তু শুধু এটা নিয়ে ব্যস্ত থাকলে হবে, আরো অনেক আইটেম আছে। দাঁড়াও, এখানে যে শাড়িটা আছে ওই বেনারসিটা তুমি বিয়ের দিন পরবে। এই মহারানী হারটা ওর সাথে ম্যাচ করে। দেখি, পছন্দ? খুব সুন্দর। আর দেখো, এই লেহেঙ্গাটা তোমার এঙ্গেজমেন্টের। এটার সাথে তুমি পরবে ডায়মন্ড নেকলেসটা। দেখি, এই দেখো কেমন? খুব প্রিটি, সো গর্জিয়াস। মাম্মা, এই যে এটা ভেল, তাই না? একদম
কি প্রিটি কালারটা। মাম্মা, তুমি আর মাম্মা আমার জন্য কি দারুণ দারুণ জিনিস কিনেছে গো। আমরা তো এটাও ঠিক করেছি যে তোমার বিয়েটা সেপ্টেম্বর মাসের মধ্যেই কমপ্লিট করব। তোমাকে আর ওই বাড়িতে আমি বেশি দিন ফেলে রাখতে চাই না। তোমার এই সব ঢং আমি কি এমনি এমনি প্রশ্রয় দিচ্ছি? তুমি হলে খোদ ডিআইজি মেয়ে, তোমাকে তো একটু ভালো জিনিস টিনিস দিয়ে পোষ মানিয়ে রাখতেই হবে। সবগুলো আমার খুব 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 পছন্দ হয়েছে, কিন্তু তোমরা যদি আমাকে এগুলো নাও দিতে না, আমার কিন্তু কিচ্ছু যায় আসতো না। তুমি যে রাহুলের মতোই আমাকে মাম্মা ডাকার পারমিশন দিয়েছো, আমাকে সত্যিই নিজের মেয়ের মতো ভালোবাসো। দ্যাটস এনাফ ফর মি মাম্মা। কি যে বলো মিলি, মা মেয়েকে গিফট দেবে এটাই তো স্বাভাবিক, দেবে না? পেয়েছি তো, আমি একসাথে দুজন মা পেয়েছি। এর থেকে বড় গিফট আর কি কিছু হয় বলো? কোনো কিছুরই তো নেই অভাব। ছোট থেকে শুধু বাবাকে পেয়েছি, তাও সে সবসময় বিজি। আর মাকে পেয়েছে শুধু ছবিতে। আমি কি করতাম জানো? ঘরের দরজা বন্ধ করে দিয়ে জোরে মিউজিক চালিয়ে মা মা বলে ডাকতাম। মায়ের সাথে গল্প করতাম। কেন জোরে গান চালাতাম জানো? যাতে বাইরে থেকে কেউ আমার কথাগুলো শুনতে না পায়, নাহলে শুনতে পেলে ভাববে যে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। ছোট থেকে একটা ফ্যামিলি খুব মিস করতাম জানো। আর তোমরা আমার সেই ইচ্ছেটা পূরণ করে দিয়েছো। যা চেয়েছিলাম তার থেকে 1000 গুণ বেশি দিয়েছো তোমরা আমাকে। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি তোমাদের। আমাকে কখনো তোমাদের থেকে দূরে সরিয়ে দেবে না তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা আমাকে অ্যারেস্ট করতে এসেছেন বিনা ওয়ারেন্টে? আমি এখান থেকে এক পাও নড়ব না। জানিয়ে দেবেন আপনার মাই বাপকে। মা খাইয়ে দিচ্ছিল, ভাতটা ঠান্ডা হচ্ছে, আসছি, আসুন। এন্ট্রি নিলেন ডিআইজি সিনেমা, পুলিশ না বাংলা সিনেমার নায়ক বোঝাই গেল না। ফালতু কথা না। রাহুলকে হুমকি চিঠি দিয়েছিলি তুই? প্রথমত আমি আপনার বাপের চাকর নই যে আপনি তুই তো করে করে কথা বলছেন। আমি আপনাকে সম্মান দিয়ে আপনি আপনি করছি, আপনি অন্তত তুমিটা বলুন না। তো আপনি জানেন আমি একটু বস্তি কাটিং আছি, কখন কি করে ফেলবো আমি নিজেও জানি না। আপনি আবার জুনিয়রদের সামনে চুপ, বেশি চালাকি করো না। চালাকি না পছন্দ। এই তো তুই থেকে তুমিতে চলে আসলেন, ভাল লাগছে শুনতে। এবার বলুন কি বলছিলেন? ফেমাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাহুল রায় বর্মন। ও যে সবসময় রিল বানায়, ও তো বাথরুমেও ক্যামেরা অন করে ঢোকে স্যার। হ্যালো গাইস, আজকে পেটটা একটু কষে গেছে, প্লিজ সাপোর্ট মি গাইস। সার্কাস চলছে স্যার, সার্কাস। ওই কার্টুনটাকে কি হুমকি দিয়েছি আমি? এটা হুমকি না তো কি? তোর বিয়েতে ধামাকা হবে, এটাকে আপনি হুমকি বলছেন স্যার? আরে তো আনন্দের ব্যাপার, বড় লোকের বিয়ে, নাচ গান হবে, ব্যান্ড বাজা হবে, ওই লাল জলের ফোয়ারা চলবে, ভালোই তো। ওটাই হয়তো বলতে চেয়েছি। আর এখানে তো আমার নাম লেখা নেই, শুধু শুধু আমার সময়টা আপনারা নষ্ট করছেন, ভাতটা ঠান্ডা হচ্ছে। শোন বাবা, এই ডিআইজি অবিনাশ সিনহা গন্ধ শুকে বলে দিতে পারে কে ক্রিমিনাল। হ্যাঁ বাবা,
পুলিশের অবলা স্নিফার ডগগুলোর তো চাকরি চলে যাবে। এই মুখ সামলে কথা। হ্যাঁ, ডিআইজি অবিনাশ সিনহা, সেদিন আবার আসবো, প্রমাণ নিয়ে আসবো, আর সেই দিন ডান্ডা মারতে মারতে না সোজা লকআপে ঢুকিয়ে দেবো, সোজা লকআপ। আপনারা মাই বাপ যখন ইচ্ছা আসবেন, এবার আসলে ডান্ডাটা নিয়ে আসবেন। আমাকে মারতে নয়, আপনার নিজের গা বাঁচাতে কাজে লাগবে। আপনার সাথে তো আমার পুরনো হিসাব আছে। আমার নাম অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। আমার তীর পাখির চোখে গিয়ে বেঁধে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, পথে বসেছিলেন, এই মা আপনাকে তুলে নিয়ে গেছে, আগলে রেখেছে, আর আপনি সেই মাকে পথে বসিয়ে দিলেন। যত্ন করে সুস্থ করে তুলেছেন, এই সব কিছু টেন্ডারের জন্য। নিজেকে এত ঠুনকো ভাবেন কেন আপনি? কেন? আমি না, তোমার ম্যাডাম ভাবেন। কোনো আইডিয়া আছে? যা খুশি তাই তো বলে চলেছেন। আপনার কোনো আইডিয়া আছে এই মানুষটা আপনার জন্য, বাবার জন্য, এই পরিবারের জন্য কি কি করেছে? আর এই 23টা বছর আপনি কষ্টে ছিলেন, এই মানুষটা কি কষ্টে ছিল আপনি জানেন? শুধুমাত্র আপনার ছোটবেলার ছবি, আপনার খেলনা, এইসব নিয়ে একা একা বেঁচে ছিল এই মানুষটা। সমস্ত স্মৃতিগুলোকে আঁকড়ে বেঁচেছিল। তিতির, এই পৃথিবীর সমস্ত মানুষ নিজেদের দুঃখ কষ্ট এগুলোকে নিয়েই বেঁচে থাকে। আর অদ্ভুত ভাবে মজার বিষয় কি বলতো, প্রত্যেকে এই নিজেদের দুঃখ কষ্টটাকেই জীবনের থেকে বড় করে দেখে। তোমার ম্যাডাম ব্যানার্জি তার ব্যতিক্রম নয়। সবচেয়ে বড় কথা কি বলতো, যে এই যে দুঃখ কষ্ট, হ্যাঁ, এগুলো না, যদি সত্যিকারের কেউ এই দুঃখ কষ্ট পেয়ে থাকে তাহলে দুঃখ কষ্টটা নিজের ভেতরে চক্রের দনের মতো আঁকলে রাখতে হয়, লালন করতে হয়। মাইক নিয়ে হ্যালো 1 2 3 4 জনে জনে বলে বেড়াতে নেই আমি না খুব কষ্টে আছি, শোনো 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 আমি কষ্টে আছি, বলতে নেই। আর এটা যারা বলে তারা নিজের কষ্ট নিয়ে ব্যবসা করে, জাস্ট ব্যবসা করে। ব্যবসায়ী, ট্রু বিজনেসম্যান। আর উনি তো এগুলো নিয়ে ব্যবসা করবেনই। একদম ঠিক করেছেন। আমাকে দেখো কষ্ট আমিও পাই, জনে জনে গিয়ে বলি না আমি কষ্টে আছি, আরে কষ্ট আমারও হয়। সেই কষ্টের অবসান হবে আজ। তোর কষ্টের নিরসনের জন্য তোর মা এসছে তোর কাছে ফিরে। না 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 বাবা, না, এটা কোনো কষ্ট নিরসনের উপায় হতে পারে না। যদি এটা কষ্ট নিরসনের উপায় হয় তাহলে আমি সেটাকে সমূলে উপড়ে ফেলে দেব। ও তিতির বউ, দাঁড়িয়ে আছিস কেন? সোমদাদ বইকে বোঝা না। আর দাদু ভাই, মায়ের সঙ্গে এরকম করতে নেই, এতখানি নিষ্ঠুর তুমি হও না দাদু ভাই। আসলে কি বলো তো ঠাম্মি, 23 বছর আগে যা ঘটে গেছে না, সেই পাকটা ঘাটতে আমার এখন ইচ্ছে করছে না। সেই পাকটা ঘাটতে গেলে এখন এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাবে, মা সন্তানের মিলনের মুহূর্তটা নষ্ট হয়ে যাবে। না তিতির, সত্যি কথাটা ওকে বলতে হবে, কারণ সত্যিটা না জানলে ওর মনে এই যে অভিমানের নয়, ঘৃণার পাহাড় জমে আছে না, সেটা ভাঙবে না। সত্যিটা ওকে বলতে হবে, বলে দে ওকে সব। শেষ, আমার মুখোশটা খুলতে চাইছে সুজয় সোমের সামনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম ব্যানার্জি, তোমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে থাকতে পারে, কিন্তু প্লিজ আমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করো না, প্লিজ। তাহলে আপনি এখানে এলেন কেন? আপনি তো জেনে গেছিলেন মিতা ম্যাম আপনার মা, আপনার তো নতুন করে
রাজি হলেন কেন, বললেন কেন? তার মুখোমুখি যে আমাকে হতেই হবে তিতির। মুখের ওপর তো বলে দিতে পারতেন, তিতির আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই না, এইসব কথা বলার জন্য আপনি নিচে এলেন। তিতির, তুমি আমার কথার আসল মানেটাই বোঝনি। আমি ম্যাডাম ব্যানার্জিকে চিনে নিয়েছি, ওনার ভেতরকার মানুষটাকে চিনে নিয়েছি, ওনার ব্যবসায়ী সত্তাটাকে আমি চিনে নিয়েছি। আর রইল বাকি মুখোমুখি হওয়ার কথা। আমি দেখতে চাইছিলাম যে ওনার সাহস আছে কিনা আমার সামনে দাঁড়ানোর, কিন্তু দেখলাম সাহস নয়, ওনার মধ্যে যেটা রয়েছে সেটা হলো দুঃসাহস। তিতির, আমি হয়তো বলেছিলাম তোমাকে আমি আমার মায়ের সঙ্গে দেখা করব, কিন্তু আমি ওনাকে মেনে নেব, সর্বোপরি মা হিসেবে মেনে নেব, সেটা আমি বলিনি। আর আমার কাছে চিরকাল একজনই আমার মা, আর সে হলো মালিনী ব্যানার্জি। চমৎকার। নিজের ছেলেকে ডিপ্রাইভ করে শোম শোম করার ফল পাবো না, তা কি হতে পারে? শোম, কি বললি বেটা? আজ তুই যে আমায় স্বীকৃতি দিলি, এরপরে যদি আমার মৃত্যু হয় আমি খুব আনন্দে মৃত্যুকে বরণ করতে পারবো, আমার কোনো আফসোস থাকবে না বেটা। ও তো এখানে ভালো আছে, সুস্থ আছে, তোমাদের সকলের সাথে আনন্দে আছে। তিতির, তিতির তুমি তো সোমের সাথে আছো, এর থেকে বড় শান্তির আর আমার কাছে কি হতে পারে তিতির? সত্যি তো, সত্যি তো, আমি তো মা হয়ে ওকে একদিনের জন্য খুশি করতে পারিনি, ভালো রাখতে পারিনি, তাই নতুন করে কষ্টের বোঝা চাপানোর কোনো অধিকার আমার নেই। আমি তোমার কাছে কথা দিচ্ছি সোম, আমি আর কখনো কোনোদিনও তোমার সামনে আসবো না, কথা দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চয়ন, তুমি বুঝতে পেরেছো তো তোমাকে কিভাবে প্রপোজটা করতে হবে? তুমি ওখানে গিয়ে একটা ভালো দেখে গান রুচিরাকে ডেডিকেট করে দেবে, তারপরে ফুল আর চকলেট দিয়ে মহলটা বানাবে, তারপর ওর মুড বুঝে টুক করে কথাটা বলে দেবে। বুঝতে পেরেছো? তুই হচ্ছিস রুচিরাদি, ছোটদা, আমি হচ্ছি ছোটদা। আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, কেমন? আমি কেন রুচিরাদি হতে যাব? তুই হবি। চুপ চুপ করে দাঁড়া তুই। নাও প্রস্তুতি নাও, আসল ম্যাচ তো আমিই জিতব, প্রেমটাও হবে না, আর একই সাথে পর্ণব পার্মানেন্টলি বাড়ি থেকে বিদায় হবে। রুচিরা, আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি, আপনি হয়তো জানেনই, তবুও বলুন না। বাবারে পিকলু, এটা কি প্লিজ বি নর্মাল? এরকম মেলি হাব ভাব করলে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। দেখেছিস দিদি ও কি কেন এরকম বললো? ও তো বললো আমি তো বললাম। আচ্ছা মাথা ঠান্ডা কর বাবা, তোরা দুজন এখন আবার ঝগড়া শুরু করে দিস না, পাটটা করে দেখা তোকে চয়নকে যা।
বেশি স্মার্ট, ছেলেগুলো কোনো কমবে না। আয় আচ্ছা ছোটদা, তুই বুঝতে পেরেছিস তো? দেখে নিয়েছিস ঠিক করে, নে ধর। এবারে পিকলু হচ্ছে রুচিরাদি আর ছোটদা তুই ছোটদা। এবার গিয়ে প্রপোজ কর রুচিরাদি ভেবে পিকলুকে। যাও গো গো গো। রুচিরা ভেবে পিকলুকে? চন্দা এক মিনিট বুঝা, আমার একটা কথা আছে, আমি কেন বারবার মেয়েদের পাঠ করব? আচ্ছা কি মুশকিল, আমরা তো এখানে একটা মিছি রিহার্সাল করছি, কর না বাবা, কি হবে করলে? হ্যাঁ পিকলু, রিহার্সাল প্র্যাকটিস। হ্যাঁ পিকলু ভাই আমার, শোনো একটু রুচিরার মতো একটু নরম গলায় বলবে। হ্যাঁ একটু নরম ভাবে, না হলে না আমার ভেতর থেকে, আমার অন্তর থেকে না প্রেমটা বেরোচ্ছে না। আমি না এবার পাগল হয়ে যাব। একবার ও বলছে মেয়েদের পাঠ করতে, উনি বলছেন ছেলেদের পাঠ করতে, আমি কি করব? আমি শান্ত দাঁড়া আমি দেখছি ব্যাপারটা। ওহো চয়ন, তুমি বুঝতে পেরেছো তো তোমাকে কিভাবে প্রপোজটা করতে হবে? শোনো, তুমি ওখানে গিয়ে একটা ভালো দেখে গান রুচিরাকে ডেডিকেট করে দেবে প্রথমেই, ঠিক আছে? তারপরে ওকে কেমন লাগছে সেটার একটু সুন্দর করে প্রশংসা করবে, তারপরে ফুল আর চকলেট দিয়ে মহলটা বানাবে, তারপর ওর মুড বুঝে টুক করে কথাটা বলে দেবে। বুঝতে পেরেছো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না আমি বলছি কি, আজকে যদি না গিয়ে অন্য কোনো দিন যদি আমি যেতে পারি তাহলে তো। শোনো না, বলছি আমরা বরং আজই যাই। দেখো আমি খাওয়াতে নিয়ে যাচ্ছি শুনলে পর্ণা হয়তো যেতে রাজিও হবে না, আর বাকিরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ঠাম্মিকে তাই একা থাকতেও হবে না, আর আমারও হাতে একটু কাজটা কম ছিল, আজই বরং আমরা যাই। চলো না। একটা মানুষ আমাদের ভালোবেসে খেতে নিয়ে যেতে চাইছে, আমি না বুঝতে পারি না, তুমি তার মাঝখানে অযথা এরকম বাদ সাহায্য কেন বলো তো? যাও চট করে রেডি হয়ে না এসা, আমরাও রেডি হয়ে নিচ্ছি। চলো বাবা, এই শাড়িটা পরবো, ওই শাড়িটা পরে না একদম। শোনো না, বলছি যে ভালোই হয়েছে বলো, বুঝেছো? কারণ বাবুর বাবা যদি বাড়িতে থাকতো হয়তো পর্ণাকে ছাড়া খেতে যাচ্ছি দেখলে একদম রাজি টাজি হতো না, তার চেয়ে বরং ভালো হয়েছে। আমি বলি আমিও তাহলে এবার তাড়াতাড়ি তৈরি হয়নি, আর বাবুটাকে নিয়ে একেবারে আসছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি রেডি হও। ঠিক আছে, আসছি। হ্যাঁ বাবু। ওরে বাবা, মা এত সেজে গুজে কোথায় যাচ্ছ গো? আরে বাবা আমি একা না, তুইও যাবি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বন্ধ করো সব, বন্ধ করো। আমি কোথায় যাবো আবার? ঈশা না আজকে আমাদের সবাইকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে খাওয়াতে। হঠাৎ? আরে বাবা, মেয়েটা যে চাকরি পেয়েছিল, তারপরে চলে গেছিল, আবার ফিরে এসেছে, সেই জন্য আমাদের সবাইকে খাওয়াবে বলেছে। এই বাবু, ঈশা মেয়েটা না খুব ভালো, জানিস তো? বাহ, এ তো খুব ভালো ব্যাপার মা। ঠিক আছে, আমি 5 মিনিটেই রেডি হয়ে নিচ্ছি। ওকে ঠিক আছে, দাঁড়া। তুই তাড়াতাড়ি তৈরি হ, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। নাও আজকে স্পেশাল রান্না, গরম গরম তাড়াতাড়ি খেয়ে নাও তো। জানো আজকে না আমার অফিসে পার্টি ছিল একটা বড় রেস্টুরেন্টে, আমি সেই খাবার ফেলে বাড়িতে বসে তোমার হাতে করা কুমড়ো সেদ্ধ খাচ্ছি। ও মা, তো তুমি গেলে না কেন? ইচ্ছে করলো না। কেন? তুমি তো রেস্টুরেন্টে খেতে ভালোবাসো। বাসি তো, কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে এসেছো ঠিক তবে থেকে এই রেস্টুরেন্টে খেতে যাওয়া, তারপর সিনেমা দেখতে যাওয়া, এই সব কিছু আমি তোমার সাথে কাটাতে চাই। তুমি সাথে থাকলেই আমার ভালো লাগে, তাই এই স্পেশাল অকেশনগুলো
তোমার জন্যই তোলা থাক। এই মোমেন্টগুলো আমি কারোর সাথে ভাগ করে নেব না। বাবু, ওমা, এ কি রে, তৈরি হসনি? কি দাঁড়িয়েছিস হাঁ করে শার্টটা হাতে নিয়ে? মা, আমি যাব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস, একদম কাঁদবে না তুমি। আজ স্যারের জন্মদিন, সবাই স্যারকে বকছে। স্যার রেগে যাবে না? রেগে তো যাবেই। মেজো বউ, মনে মনে নিশ্চয়ই ভাবছো যে আমার অভিশাপেই এমনটা হলো। তোমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানটা সফল হলো না। মাস্টারমশাই কেউ নিশ্চয়ই একথাই বলবে। এসব কথা কেউ ভাবার আগে আমি শুধু একটা কথা বলতে চাই, যে বৌমাকে মেজো বউ এতদিন ধরে সমর্থন করে এলো, শালিনীর সামনে দাঁড়াবার মতো যোগ্যতা আছে তো তার? না না মাস্টারমশাই, আমি তো খুব নিরপেক্ষভাবেই কথাগুলো বললাম। আমার এতে কিচ্ছু যায় আসে। মেজো বউ আর তার ছেলের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক, এমনটা তো আমি চাইও না। মা, শালিনী বাড়িতে আসার পরে রোহিত অনুষ্ঠান ছেড়ে চলে গেছে, তাই নিয়ে তো নাটকের শেষ নেই। এ কথাটাই বললাম শুধু। যাই, আমি একটু মন্দিরে যাই, ঠাকুরের কাছে গিয়ে বসি কিছুক্ষণ। ঠাকুর এতদিনে আমার একটা মনস্কামনা অন্তত পূর্ণ করেছেন। অনুষ্ঠানটা সফল হয়নি। সত্যি রে শানু, আমার আর কথা বলার প্রবৃত্তি হচ্ছে না। এই পাঁক ঘাটাচ্ছে আমার মরে যাওয়া অনেক ভালো। মেজো বৌদি, শুধু শুধু কষ্ট পেও না। রোহিতের সাথে আমি কথা বলবো। আর কি বলার আছে বলো তো শানু, কি বলার আছে? এটা তো নিজের হাতে পায়েস বানালো, রোহিত তো সেটাও খেলো না। এটা যে আমার কোনখানে দিচ্ছে আমি তো কাউকে বোঝাতেও পারছি না। মা, তুমি কষ্ট পেও না। স্যার পায়েসটা ঠিক খাবে। আমি নিয়ে যাচ্ছি স্যারের ঘরে, তারপর না হয় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। মা, তুমি এত ভেঙে পড়ো না। দিদি, চলো তো আমরা স্যারকে গিয়ে পায়েসটা খাইয়ে আসি। দি ভাই, তুমিও চলো। পায়েস খাবে না মানে ফুলকি দাস কি ছেড়ে দেবে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একা যাব মানে? আবার বললাম না বড় হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু স্যারকে পায়েসটা খাওয়াতে হবে। জয় মা কালী।
স্যার, স্যার কি চাই আবার? আপনি কি এত ভাবছেন বলুন তো? পায়েসটা খেয়ে নিন না। কিসের পায়েস? জন্মদিনের। খেয়ে দেখুন না কেমন হয়েছে। রেখে যাও, আমি সময় মতো খেয়ে নেব। মা, দিদি, দিভাই বলেছে পায়েসটা আপনাকে খাইয়ে দিতে। নিন। ফুলকি, তোমার সমস্যাটা কোথায়? তোমাকে একটা কথা একবার বললে বুঝতে পারো না? আমি তো বললাম পায়েসটা রেখে দাও, আমি পরে সময় মতো খেয়ে নেব। তারপরেও পায়েসটা খাওয়ার জন্য আমাকে জোর করছো কেন তুমি? কি ভেবেছো তুমি? বাচ্চা আমি জোর করে খাইয়ে দেবে আমাকে পায়েস? আমার কি নিজস্ব কোনো স্পেস নেই? তোমার সাহস কি করে হয় রুদ্রর অফিস থেকে আমাকে টেনে ওইভাবে বের করে আনার? কি মনে করো তুমি নিজেকে? নিজের কথা বাদই দাও, তুমি তুমি আমাকে কি মনে করো বলো তো? তুমি যা বলবে সেগুলো আমাকে শুনতে হবে, তোমার কথা আমাকে অনুমোদন করতে হবে, এটাই ভাবো তুমি? আমি এই পায়েসটা খাবোই না। যাও এখান থেকে, আরে সব পায়েস টায়েস নিয়ে যাও, যাও। কেন খাবেন না স্যার? ও, আপনি ভাবছেন ফুলকি দাস পায়েসে চিনির জায়গায় নুন দিয়েছে? একদমই না। আমি পায়েসটা খুব ভালো করে বানিয়েছি। খেয়ে দেখলে বুঝতে পারবেন। খেতে কিন্তু কেকের থেকেও ভালো হয়েছে। কেকের কথা উঠলো কেন? বাই দ্য ওয়ে, কেকটা কোথায়? ফেলে দিয়েছো নাকি? আমার বয়ে গেছে ফেলতে। নিশ্চয়ই ফ্রিজে রাখা আছে। গুড। তাহলে এই পায়েসটাও নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দাও। স্যার, জোর করবে না ফুলকি, বলে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি দাঁড়িয়ে আছো কেন? খোঁজো, যাও যাও দেখো দেখো খুঁজে পাও কেন। ও একটা কথা তবু বলে দিই, যদি তোমাদের কোনো অসুবিধায় বলো আমরাও খুঁজতে সাহায্য করে দেবো। না, তার কোনো দরকার নেই, আমরা নিজেরাই খুঁজে নেব। পারবে? চলো বসে পড়ি। এত কিছু পারে রাঙা বউ, আর এটা পারবে না? কই কি পেয়ে গেলে নাকি? পেয়েছো? বলেছিলাম এত কষ্ট করো না, আমার কথা বিশ্বাস হলো না। সোনাদি, রাঙা বউ কি আমাদের কথা বিশ্বাস করে নাকি গো? হ্যাঁ, তোমাদের ঘরটা এখনো খোঁজা বাকি আছে ফুলদি। চলো। হ্যাঁ নিশ্চয়ই, চলো। নাও খোঁজো, শুরু করো। বাকি তুমি ওদিকটা দেখো, আমি হ্যাঁ। আমি লুকিয়েছি বলে কথা, কোনো চান্স নেই খুঁজে পাওয়ার। মাম্মা, আমার খিদে পেয়েছে, আমার ওই ক্রিম বিস্কুটটা দাও তো। এই তো কিছুক্ষণ আগে কচুরি জিলিপি খেলি, আবার খিদে পেয়ে গেল? সব চোখের খিদে তোর, এখন যা। এই জন্য তোর অসুখ করে বারবার। ও দাও না, ছুটির খিদে পেয়েছে তো।
পরে দেবো, যা যা এখন এখান থেকে যা। দূর, আমাকে কেউ বিস্কুট খেতে দেয় না। বিস্কুট তো হবে না, তুমি যাও। আরে বাবা কিসের বিস্কুট? আরে ছাড় ছাড় ছাড়। আরে খাবার, আরে দাও দাও, আরে কুশবাবু, এই তো টাকা। কিন্তু বাকি এখানে তো অত টাকা আছে বলে তো মনে হচ্ছে না। এক মিনিট। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদেরও 1 লাখ টাকাই হারালো, তোমরাও ঠিক 1 লাখ টাকাই জমিয়েছো। এটা একটু বেশি মিথ্যা হয়ে গেল না ফুলদি? এগুলো তোমাদের জমানো টাকা নয়, তোমরা মিথ্যে বলছো। এগুলো আমাদের ঘর থেকে চুরি যাওয়া টাকা। তোমরা আর কত মিথ্যে বলবে গো? তোমরা একটু তো লজ্জা পাও। অমনি না, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ? টাকায় কি নাম লেখা আছে নাকি আলমারির ঠিকানা? নাম ঠিকানা থেকেও বড় প্রমাণ আছে ফুলদি। আমি তো জানি তোমরা কেমন। আমি ঠিক জানতাম এমন কিছু একটা ঘটনা ঘটলেই তোমরা প্রমাণ চাইবেই চাইবে, তাই আগে ভাগেই আমি প্রমাণ জোগাড় করে রেখেছি। এখানে আমি আমাদের টাকার বান্ডিলের সবকটা নোটের নাম্বার লিখে রেখেছিলাম। এখন দেখি তোমাদের কাছে থাকা টাকার বান্ডিলের নোটের নাম্বারগুলোর সঙ্গে এই নাম্বারগুলো মেলে কিনা। 33604604 মিলে গেছে পাখি। ছি সোনাদা, ছি 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 ছি, তোরা এইভাবে সংসারের টাকা, ব্যবসা টাকা চুরি করছিস? হ্যাঁ, জেঠুমুনি জানতে পারলে মানুষটা কতটা দুঃখ পাবে, কতটা কষ্ট পাবে, সেটা একবার ভেবে দেখেছিস? দাঁড়া দাঁড়া, তুই আমাকে কেন বলছিস? তুই আমার ঘর থেকে টাকা পেয়েছিস? এই সব কিছুতে কিচ্ছু প্রমাণ হয় না, আমরা যে চোর, ঠিক আছে? আর শোন, ওই জেঠুমনির ভয় দেখাবি না। হ্যাঁ, ওই জেঠুমনির ভয় দেখাবি না, সব জানতে পেরে যাবে। একদম জেঠুমনির ভয় দেখাবি না। জেঠুমনি সব জানতে পেরে গেছে। এখনো তোমরা স্বীকার করবে না তো যে চুরিটা তোমরা করেছো? বাবা, আমি কিচ্ছু করিনি, তুমি বিশ্বাস করো, আমি কিছু করি। লজ্জ! আমি কি করেছি? সব তো তুই করেছিলি। আমি কি করেছি? তুই চুরি করেছিস, টাকা তোর ঘর থেকে পাওয়া গেছে। কি? আমার ওটা তোর প্ল্যান ছিল, আমি শুধু তোর প্ল্যানটাকে এক্সিকিউট করেছিলাম, ব্যাস। আর কি? কিরণ, কুছ তাড়াতাড়ি পুলিশকে খবর দাও। জেঠুমনি বলছি, কোনো কথা শুনতে চাই না কুছ, বলছি পুলিশকে খবর দাও। আর প্রশ্রয় দেবো না ওদের, জেল ওদের খাটতেই হবে। জেঠুমনি, আমি তোমায় ছুটির দিব্যি রাঙাবো। তুমি আমার স্বামীকে, ছুটির বাবাকে হাজত পাশ করার থেকে বাঁচাও। ছুটির দিব্যি রাঙাবো। বলবো চালাকি করার চেষ্টা করো না। ছুটির নাম নিয়ে তুমি রাঙাবউকে দুর্বল করে দেবার চেষ্টা করবে ভেবেছো? হবে না। রাঙাবউ, তুমি ওদের কথায় একদম বয়ে যেও না। এবারেও যদি ওদের হাজতবাস না করাও, তাহলে ওদের থেকে বড় অপরাধী তুমি হবে। আবের ঘরে চুরি করবে তুমি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। ছুটির দিব্যি আমি ফেলতে পারবো না। আবার আপনার কথা আমার শিরোধার্য জেঠুমনি, তাই সোনাদা আর ফুলদা হাজতবাস করবে।
ওদের জন্য বাড়িতেই হাজত বানাবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, পৌণ্ড্রক কোনো অসুর নয় প্রভু। তাহলে কি গুরুদেব এই পৌণ্ড্রককে কংস পাঠায়নি? তাকে চালনা করছে স্বয়ং কংস, কিন্তু পৌণ্ড্রক কোনো অসুর নয়, বরং সে আপনারই পরম ভক্ত। আমার ভক্ত? হ্যাঁ প্রভু, আপনার এত বড় ভক্ত যে তার মানসিক অবস্থাও আপনারই মতো। সে আপনার ভক্তিতে এতটাই বিলীন থাকে যে আপনারই রূপ ধারণ করেছে। সে যা কিছুই করছে আপনার প্রতি ভক্তি দ্বারা প্রাপ্ত শক্তি দিয়েই করছে। কিন্তু গুরুদেব, এটা কি করে হতে পারে? যদিও আমার ভক্ত হতো তাহলে অবশ্যই আমি তা জানতাম। হ্যাঁ প্রভু, এই পৌণ্ড্রক শুধু এ জন্মেই নয়, বরং পূর্বজন্ম থেকেই আপনার ভক্ত সে। পূর্বজন্ম থেকে? পূর্বজন্মে এই পৌণ্ড্রক রাবণের পুত্র তারিণী ছিল, যার জিহ্বায় শুধু একটাই নাম থাকতো, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। ওং নমঃ শ্রী বিষ্ণু, 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 ওং নমঃ শ্রী বিষ্ণু। রাবণ তারিণীর বিষ্ণু ভক্তিতে ক্রোধিত হয়ে তাকে সারা জীবনের জন্য বন্দী করে রেখে দেয়। কিন্তু যখন সে জানতে পারে যে প্রভু রাম সাক্ষাৎ নারায়ণের অবতার, সে বুঝতে পারে যে ভগবান রাম তার ভক্তকে কখনো মারবে না। আর রাবণ তখন শ্রীরামের সঙ্গে যুদ্ধের জন্য তারিণীকে পাঠায়। দশরথ নন্দন শ্রীরাম, তুমি আমাকে হত্যা করতে পারবে না। প্রভু, আপনি সে সময় অত্যন্ত বিচলিত হয়েছিলেন, কারণ তারিণীর দেহে শুধু আপনারই নাম লেখা ছিল। শুধু একটাই অংশ বাকি ছিল, তার জিহ্বা, কারণ সেখানে ভগবান বিষ্ণুর নাম অঙ্কিত ছিল না। তখন শ্রীরাম তার তীর দিয়ে তারিণীর জিহ্বাকে আঘাত করে। মৃত্যুর পরে স্বয়ং শ্রীরাম তারিণীকে দর্শন দেন। তারিণী, তুমি অধর্মের সাথে ছিলে, তাই তোমাকে বিনাশ করতে হয়েছে, কিন্তু আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন। বলো তুমি কি বর চাই তোমার? প্রভু, আমি নিজেকে আপনার মধ্যে বিলীন করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই মনোবাঞ্ছা এই জন্মে পূর্ণ হলো না। তাই আমাকে বরদান করুন প্রভু, আপনি পরের অবতার গ্রহণ করলে আমি যেন সেখানে উপস্থিত থাকতে পারি আর আপনার মতোই রূপ ধারণ করতে পারি। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনিও যেন আমাকে বধ না করতে পারেন প্রভু। এবমস্তু। প্রভু, এই পৌণ্ড্রক হলো সেই তারিণী, আর রাবণের মতন অসুরের গৃহে জন্ম নেওয়ার ফলে এই জন্মেও আপনার প্রতি ভক্তিতে প্রাপ্ত শক্তির অপপ্রয়োগ করছে। তাহলে ওর বিনাশ কি করে ঘটবে গুরুদেব? প্রভু শ্রীরামের বর প্রদানের ফলে পৌণ্ড্রকের বিনাশ ততদিন হবে না যতদিন সে না চাইবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।